রাত পোহালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের বুথ গণনা শুরু হবে। রবিবার সকাল 8টা থেকে শুরু হবে বুথ গণনার প্রক্রিয়া। হাইলাকান্দি জেলার বুথ গণনা হবে হাইলাকান্দি শহরের এসএস কলেজে। গণনা উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছেন হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট। আদেশ অনুযায়ী বুথ গণনা কেন্দ্র এসএস কলেজের সামনে 5 বা ততোধিক ব্যক্তির কোনো ধরনের জমায়েত, সভা, শোভাযাত্রা বা প্রতিবন্ধকতা সৃষ্টি যা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারে তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গণনা কেন্দ্র থেকে চতুর্দিকে 100 মিটার এলাকা জুড়ে সাধারণ মানুষের চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। এই এলাকায় দোকানপাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা রবিবার সকাল 5টা থেকে পরদিন অর্থাৎ সোমবার বিকেল 5টা পর্যন্ত কার্যকর থাকবে। তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, তাদের কাউন্টিং এজেন্ট, গণনার কাজে নিযুক্ত সরকারি আধিকারিক ও কর্মচারীরা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া সাধারণ জনগণ বুথ গণনা কেন্দ্র এসএস কলেজের 100 মিটারের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এদিকে 3 স্তরের পঞ্চায়েত নির্বাচনের এই বুথ গণনা কেন্দ্রে হাইলাকান্দি জেলার মোট 2219 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য আপাতত স্ট্রং রুমে বন্দী রয়েছে। এর মধ্যে 8টি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বী 66 জন, 62টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে 261 জন এবং সর্বাধিক 1892 জন প্রার্থী রয়েছেন 620টি গ্রাম পঞ্চায়েত সদস্য পদের জন্য। জেলার প্রতিটি গাঁও পঞ্চায়েত ওয়ার্ডে এই নির্বাচন ঘিরে যেমন প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ছিল, ঠিক তেমনইভাবে গণনার আগ মুহূর্তে রয়েছে হার জিত নিয়ে উৎকণ্ঠা। কে হবেন বিজয়ী, কার ভাগ্য খুলবে সে নিয়ে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ক্রমশ বেড়ে চলেছে হার্টবিট। অবশ্য তার চূড়ান্ত উত্তর পাওয়া যাবে রবিবারের গণনাতেই। এদিকে এই মুহূর্তে হাইলাকান্দি ডিসি অফিসে আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বড়ভূইয়া। এনে তিনি কি বললেন চলুন শুনে নি। প্রথমে আমি আপনাদের মাধ্যমে আমার রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসন সহ গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সর্বস্তরের মানুষের আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ সর্বস্তরের মানুষের সব ধরনের সাহায্য সহযোগিতায় আমি অভিভূত, আপ্লুত। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী হয়ে থাকব। আগামীকালকে সকাল 8 কোটিকার আগে ভোট গণনা আরম্ভ হবে। আমি আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে আমার বিনম্র আহ্বান যাতে সুন্দর, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে ভোট গণনা হয় এবং আমি আশাবাদী সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গণনা হবে। তো মানুষ যেভাবে আমাকে ভালোবাসা, সমর্থন, সাহায্য সহযোগিতা করেছেন এবং যতটুকু আমি আমার তদন্ত অনুসারে যে সমস্ত রিপোর্ট পেয়েছি এবং চতুর্দিকের আমার রামচন্ডী নিমাইচাঁদপুর এলাকার বিভিন্ন স্তরের মানুষ আমাকে যেভাবে খবরাখবর জানিয়েছেন তা থেকে আমি আশাবাদী যে আমি 10 থেকে 12,000 ভোটের ব্যবধানে আমি জয়ী হব ইনশাল্লাহ। বিভিন্ন ধরনের অপপ্রচার, বিভিন্ন ধরনের অপবাদ আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, সব প্রত্যাখ্যান করে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সমর্থন, সাহায্য সহযোগিতা রাত বাড়িয়ে দিয়েছেন, যেভাবে স্বতঃস্ফূর্ত আমাকে র্যালি বের করেছিলেন, ঐতিহাসিক র্যালি যা আমার কল্পনার বাইরে ছিল, যা মানুষ নিজের পকেটে খরচ করে বের হয়েছেন, যা আপনাদের জানা আছে, এবং সভা সমিতির কথা বলুন, সর্বক্ষেত্রে মানুষ যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সব শ্রেণীর সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আশাবাদী যে আমি 10 থেকে 12,000 ভোটের ব্যবধানে, ন্যূনতম 10 থেকে 12,000 ভোটের ব্যবধানে আমি জয়ী হব ইনশাল্লাহ। আচ্ছা, একজন নির্দল প্রার্থী হিসেবে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হয়েছিলেন তা কেমন? দেখেন, বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল আছে, অখিল গগৈ পর্যন্ত আমাদের এই সমষ্টির ভিতরে প্রচার করেছেন, তাও মানুষ প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেসের রকিবুল হোসেন এমপি সাংসদ, উনিও আমার সমষ্টিতে এসে প্রচার করেছেন। এবং এদিকে জানেন আপনারা, AIDF-এর বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী রাইজ দলের প্রার্থীর হয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছেন, আমার ট্যাক্সি পারমিট নাই বলেছিলেন, আজকে জনসাধারণ আমার ট্যাক্সি পারমিট করে দিয়েছেন। আমি আশাবাদী তার জনতা তার এ সমস্ত অপপ্রচার সব কিছুতে প্রত্যাখ্যান করে উপযুক্ত জবাব দিয়েছেন, তাদের গণতান্ত্রিক মতদান প্রকাশ করে। তার জন্য আমি আবারও বলছি, এই রামচন্ডী নিমাইচাঁদপুর এলাকার সর্বস্তরের জনসাধারণের আমি প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী থাকবো। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি এবং মহান আল্লাহ তাআলার হুকুমে সবার সাহায্য সহযোগিতায় আমি যদি নির্বাচিত হই, তাহলে সবার সুপরামর্শ নিয়ে আমি সততার সহিত, নিষ্ঠার সহিত আমিও দায়িত্ব পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি নির্বাচিত হন তাহলে আপনার কোন কোন কাজে অগ্রাধিকারটা? প্রথম তো আমি আমার নির্বাচনী ক্যাম্পেইনিংয়ে আমার ইশতেহারে প্রকাশ করেছিলাম, যেহেতু নির্দল আমি প্রার্থী, আমি আমার ইশতেহারে প্রকাশ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং আদর্শ একটা জেলা পরিষদ গঠন করব
এবং দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ জেলা পরিষদ গঠন করতে পঞ্চায়েত রাজের যে সিন্ডিকেট রাজ বা যে সমস্ত দুর্নীতি আমি বিগত দিনে মানুষ ভুক্তভোগী তা উৎখাত করার আমি চেষ্টা থাকবো, এটা আমার প্রথম থাকবে। 2 নম্বর হচ্ছে আমার একটা মনের আশা এবং আমার টানপুর পীর সাহেব মরহুম আতাউর রহমান চৌধুরী সাহেব 2014 সনে যখন আমি প্রতিদ্বন্দ্বী করেছিলাম তখন সেই সময় উনি আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন করেছিলেন এবং একটা দাবি রেখেছিলেন ওনার বাড়ির পশ্চিম দিকে একটা ব্রিজ নির্মাণের জন্য, ছোটো একটা কালবাটের মতো কয়েক হাজার মানুষের আসা যাওয়া। মহান আল্লাহর হুকুমে আর আমি যদি নির্বাচিত হই, আমি আমার ঘরে যাওয়ার আগে আমার টানপুর পীর সাহেবের সেই ব্রিজকে আমি শিলান্যাস করে যাব এবং দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ এবং একটা আদর্শ জেলা পরিষদ গঠন করার জন্য আমার অগ্রাধিকার থাকবে এবং সবার সাহায্য সহযোগিতা কামনা করবো এবং বিশেষ করে আপনাদের আমার সংবাদ মাধ্যমে আপনাদেরও সবার সক্রিয় সহযোগিতা কামনা করবো। আমাদের জেলায় প্রায় 31টি ভোট কেন্দ্রে পুনরায় ভোটদান অনুষ্ঠিত হয়েছিল এবং এই ভোটদানে কি কোনো ভোট কাস্টিংয়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েছে আপনার কি মনে হয়? আমার রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদ আসনের মধ্যে নিমাইচানপুরের একটি সেন্টার রিপোল হয়েছে যেখানে আমি 95% এবার আমার পক্ষে পড়েছি। এটাও বানচাল করে এখানে যখন প্রথম নির্বাচন অনুষ্ঠিত সেই সময় 95% এবার ভোট কাস্টিং হয়েছিল। তা দেখে বিরোধীরা বা অন্যান্য প্রার্থীরা এটা চক্রান্তমূলকভাবে জানি না কীভাবে কোন কার সাজেছে আবার রিপোল দিয়েছেন। জনগণ তা প্রত্যাখ্যান করেছেন। হাজী নিজামুদ্দিন চৌধুরী ঘরে ঘরে গিয়ে টাকা বন্টন করেছেন, মানুষ টাকা নেননি, প্রত্যাখ্যান করেছেন। অবশ্য এই নির্বাচন থেকে আমার মনে হয় হাজী নিজামুদ্দিন চৌধুরী একটু শিক্ষা নেবেন রাজনীতির ক্ষেত্রে। উনি যেভাবে মাঠে নেমে যেভাবে অপপ্রচার মিথ্যা অপবাদ আমার বিরুদ্ধে, উনি ওনার 26-এর বৈতরণী পার করতে উকিলের সিলিন্ডারে পা রেখে উনি এক দলের বিধায়ক আরেক দলের হয়ে প্রচার, আমার বিরুদ্ধে অপপ্রচার, দিন রাত একাকার করে যেভাবে প্রচার, আর জনগণ যেভাবে জবাব দিয়েছেন ভোটের বাসকে, নিশ্চয় আগামীকাল পরশুর মধ্যে গণনা বাইরে হয়ে যাবে। আর আমি আপনাদের মাধ্যমে নিজামুদ্দিন চৌধুরীকে আহ্বান রাখবো যে ভোট গণনার শেষে ভোট ফেরত সমীক্ষা কোনো কিছুর প্রয়োজন নেই। ভোট গণনা শেষে সেই ভোটার টার্ন আউট যেটা হবে সেই স্লিপ নিয়ে উনি রাজনীতি শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষা নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো যে একবার অ্যালায়েন্সে আর একবার বদরুদ্দিন আজমল সাহেবের বদৌলতে যিনি বিধায়ক হয়েছেন, আগামী 26-এ যে তা হবে না, তা থেকে উনি শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর মানুষ একজন জনপ্রতিনিধি হয়ে ভাষার শালীনতা রাখার জন্য আমি আহ্বান রাখছি। সম্প্রতি উনি যেভাবে অশালীন কথোপকথন করছেন, এটা জেলার একজন বিধায়ক হিসেবে আমরা লজ্জিত। ওনার কাছে আমার এটাও সুপরামর্শ থাকবে যাতে শালীনতা বজায় রেখে রাজনৈতিক দলের ক্রিটিসাইজ করেন। আর উনি একবার অ্যালায়েন্সে, একবার বদরুদ্দিন আজমল সাহেবের, দুবারই বদরুদ্দিন আজমল সাহেবের বদৌলতে সেই ডেউই একবার অ্যালায়েন্সের খাতিরে বিধায়ক হয়েছিলেন। আগামী 26-এ নির্বাচন হবে। উনি সেমিফাইনালে নেমেছিলেন, উনি বলেছিলেন যে সেমিফাইনালের এই ভোটার টার্ন আউট দেখে ফাইনালের শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, ভারত পাকিস্তান যদি আপনি কী বলেন? পহলগাম কাণ্ডে সন্ত্রাসী হামলার জবাব দিতে ভারত পাকিস্তানের একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করছি এই মুহূর্তে যে ভারত উপযুক্ত জবাব দিয়েছে। আর পাকিস্তান শিক্ষা নেওয়া দরকার যে ভারতীয় হিসেবে একটা দৃঢ়তার সহিত গর্বের সহিত বলবো ভারত পিছপা দেওয়ার মতো রাষ্ট্র নয়। এখানে বীর সেনানীরা শহীদ হয়েছেন, আমরা যারা বীর সন্তানরা রয়েছেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় উপযুক্ত জবাব দিতে তৈরি আছেন। আমি একজন ভারতীয় হিসাবে সম্প্রতি যে সন্ত্রাসী গাড়িতে হামলা দিয়েছে আমি ভারতীয় হিসেবে গর্ববোধ করছি এবং সেনাবাহিনীকে আমি আন্তরিকভাবে স্যালুট জানাচ্ছি।